তো আমি যেখান থেকে আগের জিনিসগুলোকে এগুলো মুছাই দিচ্ছি, ঠিক আছে, এগুলোর আমাদের দরকার নেই। ওকে, এগুলোর আমার দরকার নেই। তো এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে হয় এটা আমরা দেখব। তো কি করতে হবে, আমি মনে করেন যে আমার যেখানে index.html আছে সেখানে একটা style.css নামে একটা ফাইল ক্রিয়েট করব, style.css। ওকে, এই যে ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে। এই ফাইলটাকে নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে, এই যে ওপেন করলাম। ওকে, তো এক্সটার্নাল সিএসএস লিঙ্ক করতে হয় হেডের ভিতরে, ঠিক আছে, হেড ট্যাগের ভিতরে। তো আমি কি করলাম, টাইটেল ট্যাগের নিচে এই সিএসএস লিঙ্ক করানোর জন্য লিঙ্ক ট্যাগ ইউজ করতে হয়। লিঙ্ক ট্যাগ মাথায় থাকবে, কি ট্যাগ? লিঙ্ক ট্যাগ। এবং এই লিঙ্ক ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে হয় href, হাইপারলিঙ্ক রেফারেন্স। এইখানে দিতে হয় আমার ওই ফাইলটার নাম বা লোকেশন, ঠিক আছে। তো আমার এই ফাইলটার নাম হচ্ছে style.css। ওকে, আচ্ছা, আমরা যদি একটা ডিভ নিয়ে এক্সট্রা সিএসএস করি তবেই তো টের পাবো, মানে বুঝতে পারবো প্র্যাকটিক্যালি যে এটা লিঙ্ক হয়েছে কিনা বা কাজ করে কিনা। এখানে একটা ডিভ ট্যাগ নিলাম, ঠিক আছে, এই যে ডিভ নিলাম, নিয়ে আমরা যদি এটা এখানে স্টাইল করি, এখন স্টাইলকে ইন্টারনাল সিএসএস যেভাবে স্টাইল করে সেম ভাবে এখানে স্টাইল করতে হয়, আর কিচ্ছু না, শুধু লিঙ্ক করাই দিতে হয়, এতটুকুই। তো এই ডিভ ট্যাগের একটা হাইট ওয়াইট দিব, এবং একটা ব্যাকগ্রাউন্ড কি দেবো, কালার দেব। তো এখানে যদি আমি রিলোড দেই, এখানে কিন্তু কিছু শো করতেছে না, মানে আমার এটা কাজ করে নাই। কেন কাজ করে নাই? এখানে এই যে লিঙ্ক ট্যাগের যে হাইপার লিঙ্ক একটা আমরা হচ্ছে যে অ্যাট্রিবিউট ইউজ করলাম, তো এটা যেহেতু সিএসএস, এই জন্য এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, রিলেশন। ওকে, এবং এখানে বলে দিতে হবে এটা একটা স্টাইল শিট, স্টাইল শিট, ঠিক আছে। যদি এটা না বলে দেন তাহলে এটা পাবে না। ওকে, দেখেন আমি কি করলাম, আমি শুধু এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর যদি আমি আচ্ছা, তো আমরা কি করছি, একটা style.css ফাইল ক্রিয়েট করছি। কোথায় করছি? যেখানে আমার, জি ভাই কিছু বললেন, কে বললেন? সেটা হচ্ছে যেখানে আমার এই index.html ফাইলটা আছে সেইখানে style.css নামে একটা ফাইল নিলাম, ঠিক আছে। তো এটাকে এখন এক্সট্রা যেহেতু ফাইল নিলাম, তো index.html সেটাকে কি করতে হবে, লিঙ্ক করাই দিতে হবে, তাই কিনা বলেন তো? এখানে লিঙ্ক করানোর জন্য কিভাবে লিঙ্ক করাবো, এটা হচ্ছে মেইন কথা। এখানে লিঙ্ক ট্যাগ ইউজ করবো আমরা, ঠিক আছে। লিঙ্ক করানোর জন্য কি ইউজ করতে হবে, লিঙ্ক ট্যাগ। আমি এটা তুলে দিয়ে আবার লিখতেছি, ঠিক আছে। এখানে লিঙ্ক ট্যাগ ইউজ করতে হয়, ঠিক আছে, এই যে লিঙ্ক ট্যাগ। তো এই লিঙ্ক ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে হয় href, হাইপারলিঙ্ক রেফারেন্স। তো এইখানে দিতে হয় অ্যাকচুয়ালি আমার ওই ফাইলটার লোকেশন প্লাস ফাইলটার নাম সহ, মানে style.css। যেহেতু আমার ওই ফোল্ডারেই আছে, আর কোনো কোথাও যাইতে হবে না, ডিরেক্ট আমি ফাইল নেম দিলাম। ওকে, ফাইল নেম দেওয়ার পর এখানে অবশ্যই rel দিতে হবে, রিলেশন কি দিতে হবে, স্টাইল শিট দিতে হবে, তবে এটা কাজ করবে, না হলে এটা স্টাইল শিটটা কাজ করবে না, লিঙ্ক হলেও কাজ করবে না, ঠিক আছে। বুঝতে পারছেন? আমি একটা ডিভ নিয়ে কি করলাম, এই এক্সটার্নাল সিএসএস এ হালকা একটু স্টাইল করলাম, যেন আমরা টেস্ট করে দেখতে পারি, বুঝতে পারি যে আদৌ মানে কাজ করতেছে কি না স্টাইলটা, মানে style.css টা লিঙ্ক হয়েছে কিনা। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। তো আমরা কি করলাম, আমরা সাকসেসফুলি লিঙ্ক করাই দিলাম। তো বিষয়টা হচ্ছে যে আমরা ইমেজও কি করছি, যেখানে index.html ছিল সেখানে আনছি, style.css কেও সেখানে আনছি। অ্যাকচুয়ালি যখন আমরা মূল ওয়েবসাইটের কাজ করতে যাব তখন দেখা যায় অনেক ধরনের সিএসএস, অনেকগুলা সিএসএস ফাইল হইতে পারে, ঠিক আছে, অনেকগুলা ইমেজ হইতে পারে। এই জন্য কি করা হয়, ওগুলোকে একটা ফোল্ডারের মধ্যে রাখা হয়। একটা ফোল্ডার বলতে যেমন ইমেজগুলোকে সব ইমেজ নামে কোনো একটা ফোল্ডারের ভিতরে রাখতে হয়, ইমেজ। সিএসএস গুলাকে সব সিএসএস ফোল্ডারের ভিতরে রাখতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই ইমেজকে ইমেজ ফোল্ডারের ভিতরে, সিএস কে সিএসএস ফোল্ডারের ভিতরে এইভাবে দিতে হয়। তো এটা তো দিলাম, ঠিক আছে, কিন্তু এটা কি কাজ করবে এখন আরো, বলেন তো?
হ্যাঁ, আমার কিন্তু এই style.css এর লোকেশন চেঞ্জ হয়ে গেছে, সে কিন্তু আর style.css কে খুঁজে পাবে না। এই মাইক্রোফোন গুলো মিউট করেন। আচ্ছা, মাইক্রোফোন গুলো মিউট করেন, নয় আছে। ওকে, তাহলে আমার কিন্তু পাবে না। কেন পাবে না? আমার style.css এর লোকেশনটা কিন্তু চেঞ্জ এখন। তো এখন এই লোকেশনটা কিভাবে পাইতে হয়, এক্সাক্ট লোকেশনটা আমরা কি করছিলাম, আমরা একটা সিএসএস ফোল্ডারের ভিতরে এই style.css ফাইলটা নিচ্ছি। এই জন্য কি করতে হবে, তো এই যে নামের আগে সিএসএস যে ফোল্ডারের নাম ছিল এইটা স্ল্যাশ দিতে হবে। তাহলে কি হয়ে গেল, ফোল্ডারের নাম স্ল্যাশ আমার ফাইলের নাম। ওকে, তাহলে এবার যদি সেভ করে রিলোড দেই, দেখবো এটা পেয়ে গেছে। ঠিক আছে, যে পাইছি। ওকে, এখন আমরা যদি আরো কোনো ফোল্ডারের ভিতরে নেই, হ্যাঁ পারবো। আমরা আরেকটা ফোল্ডারের ভিতরে যদি সিএসএস ফাইলটাকে নেই, সিএসএস যদি নাম দেই, দিয়ে কি করি এখানে যদি ঢুকাই দেই, এখন কিন্তু আর পাবে না, কারণ এটার আরো একটা ফোল্ডারের ভিতরে মানে লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এর জন্য কি করতে হবে, হ্যাঁ ফোল্ডারের নাম স্ল্যাশ দিতে হবে, ফোল্ডারের নাম স্ল্যাশ style.css ফাইলের নাম। ঠিক আছে, এইভাবে লোকেশন এই যে পাইছি। ঠিক আছে, তো এবার আসি, আমরা তো ভিতরে ঢুকলাম, তাই না, সিএসএস দুইটা ফোল্ডার। এবার বিষয়টা হচ্ছে যে আমার এই index.html যে ফাইলটা আছে, এইটাই তো আমার অরিজিনাল ফোল্ডার, তাই না, রুট ফোল্ডার যেটাকে বলে। তো এখান থেকে আমি এক ফোল্ডার উপরে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে পেস্ট করলাম। এটাকে কিভাবে লিঙ্ক করাবো, তাই না, এই তো ফোল্ডারের ভিতরে ছিল, ভিতরে ঢোকার জন্য সিএসএস স্ল্যাশ দিচ্ছি, কিন্তু এবার তো কোনো ফোল্ডার নয়, আমরা এক ফোল্ডার উপরে আসছি, তাই না, তাই কিনা। তো এটা লিঙ্ক করানোর জন্য আমি যদি এখন কি করতে হবে, এটার জন্য ডট ডট স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে, এই ডট ডট স্ল্যাশের অর্থটা হচ্ছে এক ফোল্ডার উপরে আপ হবে। ঠিক আছে, এবার যদি আমি সেভ করে রিলোড দেই, দেখবেন এটা পাইছি, এটা এই যে আছে, কিন্তু পাচ্ছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তো একটা ফোল্ডার উপরে আনলাম, দুইটা ফোল্ডারের উপরে তাহলে কি আনা যায় না, যেহেতু এতটুকু করলাম, আর একটু উপরে নিয়ে গিয়ে দেখি টেস্ট করে পায় না পায়, আমি এটাকে আরেক ফোল্ডার উপরে নিয়ে গেলাম। এবার যদি রিলোড দেই, দেখবেন নাই, পাচ্ছে না। তো এটা আরেক ফোল্ডার উপরে আসলো, এর জন্য আমাকে কি করতে হবে, আরেকটা ডট ডট স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, একটা ফোল্ডার উপরে গেলে একটা ডট ডট স্ল্যাশ। ঠিক আছে, এবার যদি রিলোড দেই, দেখেন পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার এইখানে এই 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 জায়গায় মানে দুইটা ডট ডটের দুইবার যে উপরে উঠলাম, এখানে এসে কোনো একটা ফোল্ডারের ভিতরে ঢুকাই দিলাম এটাকে। ঠিক আছে, এই যে ফোল্ডারের ভিতরে, তাহলে এইখানে কিভাবে দিব, তো আমরা কি করলাম, না আমরা কি করলাম, এই index.html থেকে ভালো করে লক্ষ্য করবেন, বুঝবেন বিষয়টা, খুব ইজি জিনিস, কঠিন কিছু না। তো এইখানে আমাদের index.html মানে এই ফাইলটা, এখান থেকে আমাদের এক ফোল্ডার উপরে গেলাম, এখানে তো নাই, আরেক ফোল্ডার উপরে গেলাম, দুই ফোল্ডার উপরে আসলাম, তারপরে ডাটা নামে আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আছে এটা, তাই কিনা। তো আমরা কি করলাম, এক ফোল্ডার উপরে আসলাম, এখানে আরেক ফোল্ডার উপরে আসলাম, তো এবার ডাটা নামে একটা ফোল্ডার আছে। ঠিক আছে, এই যে ডাটা নামের ফোল্ডার আছে, তার ভিতরে আছে। ঠিক আছে, এবার যদি আমি সেভ করে রিলোড দেই, দেখবেন যে এই যে পাচ্ছে। ওকে, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ, রেকর্ডিং আছে। হ্যাঁ, বলবেন প্লিজ। ওকে, তাহলে এবার আমরা দেখব কি, আমরা এখানে একটা ডিভ নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা অন্য একটা জিনিস দেখবো কিরকম। আমি এখানে ডিভ নিলাম, একটা মেইন ডিভ। ঠিক আছে, এর মনে করেন যে একটা নাম দিলাম, ক্লাস দিলাম একটা। ঠিক আছে, ক্লাস দিলাম হচ্ছে ফার্স্ট ডিভ। ঠিক আছে, এবং এর ভিতরে আমি আরো দুইটা ডিভ নেব। ঠিক আছে, ডিভ ডিভ তো এইখানে একটা নিলাম, এখানে কই যাও, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। ওকে, এখানে আমি তিনটা ডিভ নিলাম। ঠিক আছে, তো এই তিনটা ডিভের তাহলে নামগুলা চেঞ্জ করে দিতে হবে। ক্লাস নেম আমি এখানে কি দেবো, এটা 3rd দিব, এটা হচ্ছে 4th দিব।
তাহলে এই তিনটা ডিপ কি পাশাপাশি হয়ে গেল, ভিতরে কিন্তু হলো না। আর মেইন ডিপ কোনটা, এটা, তাহলে এইটার ভিতরে এই তিনটা ডিপ পাশাপাশি। ওকে, এই ফার্স্ট ডিপটাকে আমরা কি করব, এবার স্টাইল করব, ডট ফার্স্ট ডিপ দেবো। ওকে, এখানে স্টাইল করাই আছে, আমি ক্লাস নেমটা কপি করতেছি এবং এখানে বসাই দিচ্ছি। ওকে, ডট ফার্স্ট ডিপ কি করলাম, হাইট দেবো মনে করেন একটু বেশি করে দেই, ঠিক আছে, 500 পিক্সেল বা 600 পিক্সেল দেই, এবং ওয়াইড দেবো হচ্ছে 100%, ঠিক আছে, ওয়াইড দিলাম হচ্ছে 100%। ওকে, তাহলে এবার যদি আমরা আমাদের আউটপুটটা দেখি, আউটপুটটা হচ্ছে, আরে কি হয়ে গেল না, বলবেন হাইট 600, ওয়াইড WDT ফার্স্ট ডিপ। এটা কেন জানি উল্টা উল্টা লাগে। ইনলাইন ব্লক দেখাইনি আমি আপনাদের, ইনলাইন ব্লক দেখাবে। তার মধ্যে ডিপ কি ট্যাগ ছিল বলেন ভাই? ওইটা না ভাই, ইনলাইন, ইনলাইন হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর ব্লক লেভেল এলিমেন্ট, এটা দেখছি। ওটা না ভাই, আপনি যেটা বলতেছেন সেটা নয়, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই এলিমেন্ট গুলা ব্লক আর হচ্ছে ইনলাইন, এই দুই ধরনের এলিমেন্ট হয়, ঠিক আছে। তো এই দুই ধরনের এলিমেন্ট গুলা আমি রেফারেন্স সহ দিছিলাম দেখার জন্য, কিন্তু আপনারা কি করছেন, কেউই দেখেন নাই, ঠিক আছে। তো ডিপটা আমার 200 বাই 200 পিক্সেল, তাই না? এত ডান পাশে ফাঁকা আছে, হিসাব মতো এটা এই দিক যাওয়ার কথা। তো এটা যেহেতু নিচে আসতেছে, তার মানে নিয়মে এটা নিচে আসবে। তো এটা কি ওই পাশে নিয়ে যাওয়ার কোনো উপায় আছে, মানে লেফট থেকে রাইট পর্যন্ত এই দিকে যাওয়ার? হ্যাঁ, অবশ্যই আছে। কি করতে হবে, এখানে ফ্লোট নামে, না, এখানে ফ্লট নামের একটা সিএসএস আছে, ফ্লট লেফট করে দিলাম, ঠিক আছে। তো এই ফ্লট লেফটটাকে আমি তেনোটাকে যদি ইউজ করি, ঠিক আছে, এটা এটা এটা, ঠিক আছে, এটা এটা এটা, তিনটাকে আমরা ফ্লট লেফট দিলাম। এখন কি হবে, তো এই যে ডান পাশের জায়গা আছে, এটা পুরো যদি জায়গা ফাঁকা থাকে এদের সাইজ অনুযায়ী, তাহলে ওরা ওই পাশে চলে যাবে। দেন রিলোড দিলাম, চলে গেল, ঠিক আছে। তাহলে কি করতে হবে, ফ্লট লেফট, ফ্লট যখন আমরা কোনো ডিবে ইউজ করব, সে কি করবে, যদি উপরের ডিপটে উপরের কোনো ট্যাগের ডান পাশে জায়গা থাকে, সেই ডান পাশে তার জায়গা চলে যাবে, ঠিক আছে, তার জন্য যতটুকু জায়গা থাকে, এবং তার জন্য যদি জায়গা না থাকে সে নিচে চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্লটের কাজ। তো ফ্লট লেফট দিলাম, তো এর দুইটা ভ্যালু, ফ্লট রাইটও করা যায়, কিন্তু আমি চাইলে এটাকে একবারে রাইটে আনতে পারি, ঠিক আছে। এই 4 ডিপটাকে ফ্লট রাইট করে দেই, তাহলে ওটা একবারে রাইটে চলে যাবে, এই দেখেন রাইটে চলে গেল, ঠিক আছে। এটাকেও আমি এই কোণায় আনতে যাচ্ছি এইখানে, তো এটার জন্য এটাকে রাইট রাইট দিতে হবে, ফ্লট রাইট, ঠিক আছে। এই যে বুঝতে পারছেন, এই হচ্ছে ফ্লটের বিষয়। ওকে ওকে, তাহলে ফ্লট গেল, ঠিক আছে। এবার আসি মার্জিন এবং প্যাডিং, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ দুটা জিনিস। এই দুটা জিনিসে অনেকেই কি করে, আচ্ছা এখানে ফ্লটের আরেকটা বিষয় আছে, বলছিলাম না যে ওর জায়গা যদি না থাকে তাহলে কি করবে, সে নিচে আসবে। তো এইখান থেকে এই পর্যন্ত সব ঠিকই আছে, ঠিকই আছে, আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে। তো এই পর্যন্ত ওর বডিতে জায়গা আছে, এই 3 নম্বরটা, কিন্তু যদি আরেকটু কমায় দেই, ওর কিন্তু জায়গা ছোট হয়ে যাবে, ঠিক আছে। তখন সে কি করবে, নিচে চলে আসবে, যে নিচে চলে আসবে, ওকে, আচ্ছা ছোট হচ্ছে না, এই ঠিক আছে। ফ্লটের এটা একটা সুবিধা, ঠিক আছে, আলাদা একটা বৈশিষ্ট্য। ওকে, যদি জায়গা থাকে সেই ক্ষেত্রে সে ওই ফ্লট মানে ডাইনে বা লেফটে যাবে আর কি, উপরে উঠবে, ঠিক আছে। আর যদি জায়গা না থাকে সে নিচে চলে যাবে, ওকে। তো এই হচ্ছে ফ্লট, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা দেখবো মার্জিন এবং প্যাডিং। তো মার্জিন প্যাডিং দেখার আগে এটা কিন্তু মাথায় রাখবেন, এখনই প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এই মার্জিন প্যাডিং দেখাবো, তারপর দুইটা মিলে একসঙ্গে প্র্যাকটিস করবেন। আপনারা যে মানে কাজ দিই, আপনারা এই পর্যন্তই যে শেষ, ঠিক আছে, এর চেয়ে বেশি যে কাজ করেন তা না। জি জি, আউটপুটটা যতটুকু এতটুকু হচ্ছে কি
এতটুকু হচ্ছে আমার বডি, ঠিক আছে, আমার স্ক্রিনের বডি। ওকে, তো আমি কি করলাম, আমি এখানে একটা ডিপ যদি নিয়ে এখানে মনে করেন একটা ডিপ নেই, তো এখানে একটা ডিপ নিলে তো এরকম হবে, তাই কিনা বলেন তো? তো এই ডিপে কি করে যদি আমি মার্জিন সেট করে দেই তাহলে যেটা হবে, তো মনে করেন মার্জিন টপ 50 পিক্সেল দিলাম, মার্জিন টপ 50 পিক্সেল, তাহলে কি হবে, ওর জায়গা থেকে 50 পিক্সেল নিচে চলে আসবে, বুঝতে পারছেন? আর যদি হচ্ছে মার্জিন লেফট 50 পিক্সেল দেই তাহলে কি হবে, ওর জায়গা থেকে 50 পিক্সেল লেফটে সরে আসবে, মানে এই এতটুকু 50 পিক্সেল গ্যাপ রাখবে, ঠিক আছে। এইটাকে আমরা মার্জিন দিলে সে কি করবে, ওর আগের অবস্থান থেকে 50 পিক্সেল সরে আসবে। কিন্তু যখন প্যাডিং দেবো তখন কি হবে, ভিতরের কন্টেন্ট গুলোকে 50 পিক্সেল ভিতরে চাপাই দেবে, মানে ভিতরে যাই লিখি না কেন 50 পিক্সেল জায়গা ফাঁকা রেখে, আশেপাশে ফাঁকা রেখে তারপর ভিতরে কাজ হবে, ঠিক আছে। প্যাডিংটা এরকম যে আপনারা এই যে দরখাস্ত লেখেন নাই, পরীক্ষার খাতায় লিখছেন, এক স্কেল উপরে এবং হচ্ছে বামে টানেন নাই, মনে আছে কি আপনাদের? আমার কিন্তু মনে আছে। ওকে, তো এই যে কি করলাম, আমার খাতার জায়গাটা ঠিকই থাকতেছে, কিন্তু ভিতরের লেখাগুলোকে এক স্কেল করে আমি ভিতরে ঢুকাই দিলাম, জায়গা রাখলাম বামে এবং উপরে। এইটাকে হচ্ছে প্যাডিং। কে স্ক্রিন শেয়ার করলাম, আবার ডিপ নিলাম, ফার্স্ট ডিপটাকে নিলাম, ঠিক আছে। তো এই ফার্স্ট ডিপটাকে কি করব, আমি এখানে সেভ করে যদি আমি আমার ব্রাউজারে দেখি, তো ফার্স্ট ডিপ তো এরকম, ঠিক আছে। তো ফার্স্ট ডিপে একটা কাজ করি, এখানে একটা মার্জিন দিই ফার্স্ট ডিপটাতে, ঠিক আছে। ফার্স্ট ডিপটাতে করবো কি, মার্জিন লেফট দিব, কত পিক্সেল, 50 পিক্সেল দিলাম, ঠিক আছে, দিয়ে সেভ করলাম। এখন দেখবো ফার্স্ট ডিপ কোনটা, লাল ডিপটা না, লাল ডিপটাতে মার্জিন লেফট দেওয়ার ফলে কি হয়, কি হলো বলেন তো? ওর জায়গা ছিল এখান থেকে, তো ও 50 পিক্সেল সরে গেল। তো আবার যদি আমরা কি করি, মার্জিন টপ দেই, কি হয় দেখি, মার্জিন টপ দিলাম 50 পিক্সেল, ওকে, তো উপর থেকে সে আবার ফির নিচে নামলো। তো এইরকম মার্জিনের যে ভ্যালুটা আছে এটা চারপাশে সেট করা যায়, লেফট, টপ, বটম, রাইট, ঠিক আছে। তো আমরা যদি এক কাজ করি, যদি সব ভ্যালুকে এইভাবে একটাতে ভ্যালুতে দেই, যেমন 50 পিক্সেল যদি দেই, তাহলে কি হবে, এই 50 পিক্সেল মানে শুধু মার্জিন দিলাম 50 পিক্সেল, এর অর্থটা হচ্ছে এই ভ্যালুটা চারপাশে নিয়ে নেবে 50 পিক্সেল, ঠিক আছে। আমি যাচ্ছি এক লাইনে করা যায় কিনা, তো এই একটা 50 পিক্সেল দেওয়ার অর্থটা হচ্ছে এইরকম, 50 পিক্সেল, সরি 50 পিক্সেল, তো ওই একটা ভ্যালু দেওয়ার অর্থটা হচ্ছে এইরকম, ঠিক আছে। এইটা হচ্ছে ফার্স্ট টপে কাজ করে, টপ দিয়ে এখানে শুরু, এটা হচ্ছে টপ, প্রথম ভ্যালুটা হচ্ছে টপের জন্য, পরের ভ্যালুটা হচ্ছে রাইটের জন্য, তারপরের ভ্যালুটা হচ্ছে বটমের জন্য, এবং তারপরের ভ্যালুটা কিসের জন্য, লেফটের জন্য, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে লেফট থেকে যে মার্জিনটা এটাকে আরেকটু বাড়াই দিতে, 100 পিক্সেল করে দিলাম আমি এটাকে, ঠিক আছে, 100 করে দিলাম। বাকি সব যেমন আছে তেমনই থাকবে, টপ থেকে তেমনই থাকবে, শুধু এখান থেকে এটা এই পর্যন্ত আসবে, ডাবল হয়ে যাবে, দেখেন সরে গেছে কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা, মার্জিনের বিষয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো মার্জিনের মতো প্যাডিং তাহলে কি করবে, এবার আমরা কি করবো, এই ডিপটাতে একটা প্যাডিং দিয়ে দেব, ঠিক আছে, এটা এইখানে আনলাম, ওকে, এই ডিপটাতে কি করবো, একটা প্যাডিং দেবো, ঠিক আছে। প্যাডিং কত দিব, 50 পিক্সেল দিব, ওকে, প্যাডিং 50 দিলাম, কি হবে বলেন তো, এবার কে বলতে পারবেন? এই হলুদ লেখাটা লালের ভিতরে আসবে একটু হালকা, এই লালে কি করলাম, 50 পিক্সেল প্যাডিং দিলাম, এর অর্থটা হচ্ছে এ ওর জায়গা থেকে 50 পিক্সেল ভিতরে যা আছে সরাই দেবে, ঠিক আছে। যে রিলোড দিচ্ছি, কি হয়ে গেল, তো এখানে 50 পিক্সেল সে গ্যাপ করে নিল। তো সেম ভাবে মার্জিনের মতো প্যাডিংও এই ভ্যালুটা চারটার ক্ষেত্রেই কাজ করে, 50 50 50, ওকে। এই তো এটাকে যদি আমি চাই টপে একটু বেশি করে দিতে, তাহলে প্রথম ভ্যালুটা টপে কাজ করে, ঠিক আছে। এটাকে আমরা মনে করেন 100 বানাই দিলাম, কাজ করতেছে। এই হচ্ছে মার্জিন এবং প্যাডিং। তো এইটা নিয়ে কারো কোনো, আচ্ছা, ওকে। তো অ্যাকচুয়ালি বাটনের জন্য বাটন ট্যাগ তো আছেই, কিন্তু আমি ম্যাক্সিমাম সময় অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করি, ঠিক আছে।
মানে এই অ্যাঙ্কর ট্যাগকে বাটনের মতো বানানো যায়, ঠিক আছে। স্ল্যাশ দিতে হবে, ওকে। দেওয়ার পরে এখানে মনে করেন যে দিলাম লার্ন মোর ডট ডট, ওকে। এই হচ্ছে একটা বাটন নিলাম, তো অবশ্যই এখানে href অ্যাট্রিবিউট দিতে হবে, তাই না? না হলে তো এটা বাটনের মানে অ্যাঙ্কর ট্যাগ কাজ করবে না, সরি হ্যাশ, ওকে। তো এটা হচ্ছে রিলোড দিয়ে যদি এখানে ব্রাউজারে দেখি, এই হচ্ছে বাটন মানে অ্যাঙ্কর ট্যাগটা, ঠিক আছে। এখানে একটা আন্ডারলাইন চলে আসছে, তো আমরা এখানে হালকা এটাকে একটু স্টাইলিং করব, ঠিক আছে। এখানে যদি আসি এটাকে একটু স্টাইল করব, কিরকম স্টাইল, ওকে। তাহলে এখানে যদি আরেক স্টাইল করি, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আসো, এখানে একটা ক্লাস নেম দিই, ঠিক আছে। এখানে একটা ক্লাস নেম দিই, ক্লাস ইকুয়াল টু btn দিলাম, ওকে। তো এখানে বাটনকে স্টাইল করতে চাইলে ডট btn দিয়ে স্টাইল করব, ঠিক আছে, ওকে করলাম। তো এখানে কি করব, এর আন্ডারলাইনটা তুলে দিব, বাটনে তো আন্ডারলাইনটা থাকে না, তাই না? তো আন্ডারলাইনটা তুলে দিতে গেলে যেটা করতে হবে, টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে, ঠিক আছে। নান করে দিলেই আর আন্ডারলাইনটা চলে যাবে, এই যে চলে গেছে, ওকে। তাহলে এবার কি করতে হবে, বাটনের কি থাকে, একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকে, ব্যাকগ্রাউন্ড কালার দিব, কি কালার দিব বলেন তো? টমেটো কালার দিই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম টমেটো, আচ্ছা। তো এবার কি করব, টমেটো কালার যদি হয় তাহলে লেখাটাকে কি করতে হবে, ফুটানোর জন্য সাদা করতে হবে। তো লেখাটাকে ফন্টকে সাদা করার জন্য, কালার করার জন্য কি করতে হয়, সিএসএস প্রপার্টি কি করতে হয়, কালার ইউজ করতে হবে। হ্যাঁ, এইটা কারো মনে নাই নাকি বলেন তো? টেক্সট কালার চেঞ্জ করার জন্য, ফন্ট কালার চেঞ্জ করার জন্য কি ইউজ করতে হয়, এইটাই কারো মনে নাই, কি বলবো আর। ভাই ফন্ট কালার চেঞ্জ করতে হলে তো ভাই ফন্ট লিখতে হয়। না একটা স্পেল ট্যাগের ক্লাস ধরে ফন্ট চেঞ্জ করতে হবে। আরে ভাই কেন করতে হবে, মনে করেন আমি অ্যাঙ্কর ট্যাগের এই যে টেক্সট কালারটা চেঞ্জ করব, কি করতে হবে আমাকে এখানে? সিএসএস প্রপার্টি আছে হচ্ছে কালার, ঠিক আছে। কালার আমি হোয়াইট দিলেই কাজ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এই যে কালার হোয়াইট দিলাম, হয়ে গেছে। তো এবার বাটনে কি দরকার, বাটনের জন্য প্যাডিং দরকার, ঠিক আছে। এই যে প্যাডিং, তো প্যাডিং এর 4টা ভ্যালু দেওয়া যায়, সিঙ্গেল ভ্যালু দেওয়া যায়, 2টা ভ্যালুও দেওয়া যায়, ঠিক আছে। 2টা ভ্যালু কিভাবে কাজ করে দেখাচ্ছি। মনে করেন 2টা ভ্যালু দিলাম, তো এই 2টা ভ্যালু এর প্রথম ভ্যালুটা হবে টপ আর বটমের জন্য, দ্বিতীয় ভ্যালুটা হবে লেফট এবং রাইট এর জন্য, ঠিক আছে। তো এবার আমি সেভ করে যদি রিলোড দেই, এবার দেখবো কি হয়। এই যে একটা কিন্তু বাটনের আকার সে অলরেডি নিয়ে নিছে, তাই কি না? 4 কোণ আকার একটা বাটন হয় নাই, ওকে। তাহলে বাটন হয়ে গেল, তো সেভ করে রিলোড দেই, সবই ঠিক আছে। তো এর টেক্সট কালারটা মানে ফন্ট সাইজটা একটু বাড়াই দেই, ঠিক আছে। ফন্ট সাইজ ডিফল্ট কত, 16, 1 পিক্সেল বাড়াই দিই, ঠিক আছে। 1 পিক্সেল, ওকে। এই এখন তো এখানে চাইলে বর্ডার রেডিয়াস দিতে পারেন, ঠিক আছে। যদি আমি একটা বর্ডার রেডিয়াস দিই বাটনের 5 পিক্সেল দিলাম, খুব ছোট দিলাম, অল্প করে হালকা করে, এই যে একটা বর্ডার রেডিয়াস হয়ে গেল, ঠিক আছে। তো এবার উপর থেকে বোঝা যাচ্ছে না, বাটনটাকে একটু নিচে নামাই দিই। নিচে নামানোর জন্য কি করতে হবে, মার্জিন টপ দিতে হবে। মার্জিন টপ দিলে কি করবে, সে উপর থেকে নিচে আসবে, ঠিক আছে। এটা বেশি না করে 20 পিক্সেলই করে দিই, আচ্ছা। তো এইখানে একটা বিষয় আছে, কি বিষয় দেখেন, এই অ্যাঙ্কর ট্যাগটা মূলত কি ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগটা কি ট্যাগ বলেন তো, কি ধরনের এলিমেন্ট? লিংক করে ইনলাইন আর ব্লকের মধ্যে কি এলিমেন্ট ওটা, অ্যাঙ্কর ট্যাগটা? ব্লক। এই অ্যাঙ্কর ট্যাগটা ব্লক এলিমেন্ট,
আপনারা ব্লক আর ইনলাইনের মধ্যে পার্থক্য জানেন না এখনো? আল্লাহ, এগুলো কথা আপনাদের বাইরে। আচ্ছা ঠিক আছে, আমি এখন ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট দেখাবো। আপনাদের দেখাই নেই নাকি? দেখাইছি আমার মনে আছে। মনে করেন একটা পি ট্যাগ নিলাম, লরেম ইপসাম ডলার সাম, একে এরকম একটা পি ট্যাগ নিলাম। আর এখানে কি করলাম, এখানে আরেকটা স্পেন ট্যাগ নেব। ঠিক আছে, স্পেন ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ যে কোনো একটা কিছু। ঠিক আছে, সরি স্পেন, আরে জ্বালা। সেম ট্যাগ নেব, লরেম ইপসাম এরকম একটা টেক্সট নিব। তো আমরা এই পি ট্যাগে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, একটা স্পেনে ব্যাকগ্রাউন্ড দেবো, বোঝার জন্য যে আসলে পি ট্যাগটা কতটুকু আর স্পেনটা কতটুকু। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেব, কি ব্যাকগ্রাউন্ড দেব, এই একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। তো দুইটাকে স্টাইল করলাম, একটু দেখেন। তো এখানে লক্ষ্য করবেন যে একই জিনিস, মনে করেন যে এর কন্টেন্ট কতটুকু এতটুকু, কিন্তু পি ট্যাগটা ব্যাকগ্রাউন্ড কালার পুরাটাই হয়ে আছে। কেন হয়েছে জানেন? এ না পুরা হোয়াইটটাই ধরে রাখছে। আর এই স্প্যান ট্যাগটা এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এ দেখেন যতটুকু কন্টেন্ট ততটুকু জায়গা জুড়ে আছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমি যেটা করব, এই পি ট্যাগের সঙ্গে আরেকটা পি ট্যাগ নিব। ঠিক আছে, এখানে আরেকটা পি ট্যাগ নিব নিছি। তাহলে কি হবে, সে কিন্তু যতই এই দেখেন এতটুকু কন্টেন্ট, সে যতই জায়গা থাকুক না কেন, সে আর তার ডান পাশে আর কাউকে বসতে দিচ্ছে না। সেই পরের পি ট্যাগটাকে নিচে নামাই দিল কিন্তু। ঠিক আছে। তো স্পেনে আরেকটা কপি করে নেই, স্পেনের বৈশিষ্ট্যটা দেখবো এবার, যে স্পেন কি কাজ করে। সেভ করে এবার আমি দেখেন স্পেন এতটুকু না, আমি যদি এটাকে রিলোড দেই, দেখেন এই পি ট্যাগটা কি করলো, দুইটা পি ট্যাগ মানে আর পরে যতই ফাঁকা থাকুক না কেন আর কিছু নিচ্ছে না। স্পেন আবার কি করলো, উল্টাটা করলো। স্পেন দেখেন জায়গা আছে তো আরেকটাকে ঢুকাই দিল। তো এই যে এলিমেন্ট গুলা, মানে যে ট্যাগ গুলাই পুরা লাইন দখল করে থাকে, এগুলাকে বলে ব্লক এলিমেন্ট। ঠিক আছে, ব্লক লেভেল এলিমেন্ট। বুঝতে পারছেন? আর এই স্প্যান ট্যাগ যেটা, সেটা কি করলো, যতটুকু কন্টেন্ট ততটুকু জায়গা ধরলো। এই জন্য এটাকে বলে হচ্ছে ইনলাইন এলিমেন্ট। বুঝতে পারছেন? যেমন অ্যাঙ্কর ট্যাগ আছে, তারপরে স্প্যান ট্যাগ তো দেখলাম, বাটন। ঠিক আছে, এগুলা কি ট্যাগ? হ্যাঁ, ইনলাইন ট্যাগ। এগুলো যতটুকু কন্টেন্ট থাকে ততটুকুই জায়গা দখল করে। ইমেজও কিন্তু যতটুকু ইমেজ ততটুকু। অন্য একটা ইমেজ দেন, যদি পাশে জায়গা থাকে তাহলে পাশে জায়গা দিয়ে দেবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে পি ট্যাগ, হেডিং ট্যাগ, তো এগুলা কি ট্যাগ? এই যে পি ট্যাগটা, এটা কি ট্যাগ? ব্লক ট্যাগ। ঠিক আছে, ব্লক লেভেল এলিমেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে ব্লক আর ইনলাইন। ঠিক আছে, যদি ব্লক ইনলাইন দেখতে চাই, যদি গুগল সার্চ করি, এরকম একটা যদি লিস্ট দেখতে পাই, প্রত্যেকটা ট্যাগেরই একটা করে বৈশিষ্ট্য আছে, হয় এটা ইনলাইন না হয় এটা ব্লক। ঠিক আছে, তো এইখানে একটা ডিটেলস দেওয়া আছে, ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলা। অ্যাড্রেস, আর্টিকেল, এগুলো সব ইউজ করা হয় না মূলত। এই যে ডিভ আছে, তারপরে এই যে H1 থেকে H6, তারপরে হেডার, লিস্ট, তো ন্যাব, এগুলা কি এলিমেন্ট? ব্লক লেভেল এলিমেন্ট। ঠিক আছে। আর এই অ্যাঙ্কর ট্যাগ যেগুলো আছে, অ্যাঙ্কর ট্যাগ, তারপরে এই যে ব্রেক ট্যাগ, তারপরে ইনপুট, ঠিক আছে, লেভেল, ঠিক আছে, তো এই যে এই ট্যাগগুলো, এগুলা কি? ইনলাইন। ঠিক আছে, মানে ওর যতটুকু কন্টেন্ট থাকে সে শুধু ততটুকু জায়গা দখল করে, আর এর চেয়ে বেশি জায়গা নেয় না। ওকে, তো এই হচ্ছে ব্লক আর ইনলাইন। ঠিক আছে। ওকে, তাহলে ডিপটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ওকে, তো এই অ্যাঙ্কর ট্যাগটা কি এলিমেন্ট? হ্যাঁ, এই অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, কারণ এতটুকু জায়গায় এতটুকু কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্ট যতটুকু ততটুকু।
তো যেটা বোঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই ইনলাইন এলিমেন্টে মার্জিন টপ কাজ করে না, ঠিক আছে? ইনলাইন এলিমেন্টে কি কাজ করে না? মার্জিন কাজ করে না। মার্জিন টপ লেফট কাজ করে, শুধু টপ কাজ করে না। এই জন্য কি করতে হবে, এটাকে যদি আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক নামে সিএসএস প্রপার্টি আছে, মানে কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলা মানে ব্লকের আছে ইনলাইনে নাই, সেগুলো এখন এখানে অ্যাড হবে, ঠিক আছে? ব্লকে যদি মার্জিন টপ কাজ করে, সেটাও এখন কাজ করবে। এই দেখেন কাজ করছে, কিন্তু উপর থেকে কিন্তু 20 পিক্সেল নিয়ে নিছে যে মার্জিন টপ। ওকে, এই হচ্ছে বিষয়টা। তাহলে আমরা কি করলাম, আমরা একটা বাটনকে স্টাইল করলাম। ওকে, বাটনে স্টাইল করলাম, ওকে হচ্ছে ইনলাইন ব্লক বৈশিষ্ট্য দিয়ে আর মার্জিন টপটাকে কাজ করাইলাম, ঠিক আছে? ফন্ট সাইজ চেঞ্জ করাইলাম। এবার আসি বাটনগুলোতে লক্ষ্য করবেন যে এখানে কার্সর নিয়ে যাওয়ার পর একটু চেঞ্জ হয়। তো এই কার্সর নিয়ে যে চেঞ্জটা হচ্ছে, এটাকে বলে হোভার ইফেক্ট, ঠিক আছে? সিএসএস এ কি বলে এটাকে? কি বলে? নাই, সবাই চুপ করে যদি থাকেন, তাহলে যদি রেসপন্স না করেন, আমারই তো একটু বিরক্ত লাগে নাকি? আমরা কি করতে পারি, অ্যাঙ্কর ট্যাগকে আমি ম্যাক্সিমাম সময় যা করি, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করি। তো অ্যাঙ্কর ট্যাগকে বাটন বানাই দিই। তো কিভাবে বানাইতে হয় দেখাই। এই যে মনে করেন যে বাটনের জন্য একটা টেক্সট দিলাম, ডট ডট। ওকে, এখানে একটা এই সেট ট্যাগ তো দিতেই হয় বাটনে, তাই কি না? বাটনে তো অবশ্যই একটা স্টেপ ট্যাগ দিতেই হয়। এখানে আমি হ্যাশ দিলাম এবং এখানে কি করব, এটাকে স্টাইল করার জন্য একটা ক্লাস নেম দিব, ঠিক আছে? ক্লাস নেম দিব হচ্ছে btn। ওকে, এবার আমরা কি করব, এই বাটনকে স্টাইল করার জন্য এই btn ক্লাস ইউজ করব, ঠিক আছে? তো ডট btn ক্লাস দিলাম, দিয়ে এটাকে স্টাইল করব এখন। ওকে, আচ্ছা। তো স্টাইল একটা বাটনের মূলত কি কি থাকে, আমরা যদি সেভ করে রিলোড দিয়ে আগের অবস্থায় আসি, এটা একটা নরমাল একটা অ্যাঙ্কর ট্যাগ হয়ে গেল। এখানে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইন তুলে দেওয়ার জন্য কি করতে হবে, প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসে। আন্ডারলাইনটা তুলে দেওয়ার জন্য ইউজ করতে হয় টেক্সট ডেকোরেশন নান করে দিতে হয়, তাহলে আন্ডারলাইনটা উঠে যায়। কি করতে হয় আন্ডারলাইন তুলে দেওয়ার জন্য বলেন তো? টেক্সট ডেকোরেশন নান করতে হয়। এখন যদি রিলোড দেই, যে আন্ডারলাইন উঠে গেল, ঠিক আছে? আচ্ছা, তো এবার কি করতে হবে, একটা বাটনের কি কি থাকে, কি কি লাগে বলেন তো? ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, মার্জিন টপ আর ডিসপ্লে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার তাহলে আমরা আগে দিয়ে দেখি। ব্যাকগ্রাউন্ড কালার কি দেব? ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে টিল কালার ছিল, টিল কালার, ঠিক আছে? এটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার টিল হয়ে গেল। কিন্তু ভাইয়া প্রবলেমটা হচ্ছে যে এই লেখাটা তো আর ফুটতেছে না এখন, তো এই লেখাটাকে তো অবশ্যই ফুটাইতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে লেখার কালার তো কাছাকাছি গেল, তো ফন্টের কালারটা চেঞ্জ করার জন্য কি করতে হবে? কালার ইউজ করতে হবে। কালারে কি বলতে হবে, তুমি এই যে ফন্ট কালারটা সাদা হয়ে যাও, কারণ ব্যাকগ্রাউন্ড কালার আমরা অন্য দিছি, এখন সুন্দর ফুটছে, তাই না? তো দেখেন তো ভাই, এখন ক্লাস করতেছি, এখন শেষ করি আমরা, তারপরে দেখা দেখি। আচ্ছা আচ্ছা, তো কি করলাম আমরা হচ্ছে ফন্ট কালারটা মানে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এখন কি দরকার, এখন দরকার কি, বাটনটা চারিপাশে একটা জায়গা দরকার, তাই কিনা? বাটনটা একটু বড় দেখালে তবেই তো ভালো লাগবে। বাটনটাকে এই জায়গাটা দেওয়ার জন্য ইউজ করতে হয় হচ্ছে প্যাডিং, ঠিক আছে? প্যাডিং দিলে কি চারপাশ থেকে জায়গা ক্রিয়েট হয়ে যায়। তো এই দুইটা ভ্যালু যদি দেই, 10 পিক্সেল 20 পিক্সেল, তো প্রথম ভ্যালুটা কাজ করবে হচ্ছে টপ আর হচ্ছে বটমের জন্য, উপরে নিচে। আর পরের যে ভ্যালুটা আছে এটা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর, লেফট এবং রাইটে। তো লেফট এবং রাইটে সে জায়গা ক্রিয়েট করে নেবে। সেভ করে রিলোড দেই, এই যে হয়ে গেল, ঠিক আছে? এই হয়ে গেল কি, একটা বাটন কিন্তু একটা হয়ে গেল, লক্ষ্য করেন, এটা কিন্তু একটা বাটন হয়ে গেছে, ঠিক আছে? তো এবার কি করব, এবার বাটনের আর কি করা যায় বলেন তো? বর্ডার দেওয়া যায়, বর্ডার রেডিয়াস দেওয়া যায়, ঠিক আছে? আমি যদি এখানে কি করি, বর্ডার রেডিয়াস দিলাম, বর্ডার রেডিয়াস ছোট করে দেব,
5 পিক্সেল দিলাম, একটু ছোট করে দিলাম। তো বাটনটা একদম উপরে লাগিয়ে গেছে, তো আমরা কি করব, দেখার সুবিধার জন্য একটু মার্জিন টপ দিয়ে নামাই দেব। মার্জিন টপ 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেল হলে এনাফ। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এই মার্জিন টপ কিন্তু এখানে আবার কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণটা হচ্ছে যে এটা এই অ্যাঙ্কর ট্যাগটা কিন্তু ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্টে মার্জিন টপ কাজ করে না। ওকে, তো এটাকে কাজ করার জন্য কি করতে হবে, এই যে এই যে হচ্ছে যে বাটনটা আছে ডিসপ্লে, এটাকে কি করে দিব, ইনলাইন ব্লক করে দিব। ঠিক আছে, তাহলে এবার মার্জিন টপ কাজ করবে। করছে? এই হচ্ছে বিষয়। তো এবার আমরা কি করলাম, একটা বাটন ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখানে চাইলে শ্যাডো দিতে পারেন। ঠিক আছে, তো বাটনে কি করা হয়, এখানে যখন আমরা কার্সরটা নিয়ে যাই তখন একটা ইফেক্ট হয়, তাই না? এই দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু। ঠিক আছে, আরো ভালো বাটন তো যদি এখানে নাই। এই যে হ্যাঁ, তো এই যে ইফেক্টটা, এটাকে বলে হোভার। ঠিক আছে, এটাকে কি বলে, হোভার। তো হোভার কিভাবে দিতে হয়, মনে করেন আমি বাটনকে দিব হোভার, আমার এটা বাটন না, বাটনে হোভার হবে, মানে ওখানে কার্সরটা নিয়ে গেলে কিছু একটা হবে। তো এই বাটনের আমি ক্লাস নেম দিয়ে স্টাইল যেহেতু করছি, বাটনের ক্লাস নেম দিলাম, এইখানে কোলন দিয়ে কি দিতে হবে, এইভাবে লিখতে হবে হোভার। ঠিক আছে, এইটা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে হোভার দেওয়ার নিয়ম। এখন এইখানে আমি হোভার করার পর কি কি চেঞ্জ করতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা কি করব, গ্রিন করে দিব, সবুজ করে দিব, একদম ডার্ক সবুজ। ঠিক আছে, তারপরে এতটুকু মনে করেন যে রাখি যদি, তাহলে আমরা টেস্ট করে দেখব। এই দেখেন কি হয়ে গেল। যদি আমরা এটা রেড করি তাহলে আরো ভালো বুঝতে পারবো। ওকে, হয়েছে হোভার ইফেক্ট, এটাকে বলে হোভার ইফেক্ট। ঠিক আছে, বুঝছেন? এখানে চাইলে আরো অনেক কিছু করা যায়, মার্জিন, প্যাডিং, তারপরে ফন্ট কালার, ফন্ট সাইজ, সবকিছু হোভারে করা যায়, নরমাল সিএসএস এ যা করা যায় আর কি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি বাটনে এত কিছু করলে এটা বাজে দেখায়। ঠিক আছে, তো এগুলো সব টেস্ট করে করে দেখবেন। এখানে বর্ডার রেডিয়াসটাকে একটু কমায় বাড়ায় দেখতে পারেন। তো হোভারে কি করবো, আমরা বর্ডার রেডিয়াসটাকে তুলে দিব, বর্ডার রেডিয়াসকে 0 করে দিব। ঠিক আছে, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যখন আমরা ইউনিট 0 লিখবো, এই যে এরকম প্যাডিং বা মার্জিন যেটাই হোক না কেন, হাইট ওয়াইট, তো ওখানে পিক্সেল না দিলেও চলে। ঠিক আছে, 0-র ক্ষেত্রে। তো দেখেন আমি কি করলাম, হোভারে কি করলাম, দেখেন হোভারে কিন্তু আর এই বর্ডার রেডিয়াসটা নাই, আছে আছে দেখেন তো কোথায় চলে যাচ্ছে কিন্তু। এখন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে 9 দেওয়ার চেয়ে একটু বেশি দেওয়াটাই ভালো হয়। ঠিক আছে, একটু 7 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, হোভারে আর একটু হবে। এই যে হচ্ছে একটু বেশি হচ্ছে কিন্তু কম বোঝা যায়। এই দেখেন কর্নারটা দেখবেন, লক্ষ্য করবেন। ঠিক আছে, ওকে। তো এবার বিষয়টা হচ্ছে এই কার্সরটা নিয়ে গেলাম, সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। তো আমরা যদি এটাকে একটু স্লো মোশনে করাইতে পারি তাহলে এটা সুন্দর লাগবে না আরো? জিনিসটা যদি নিয়ে যে আস্তে আস্তে করে চেঞ্জ হয় একটু সময় নিয়ে, এটা করার জন্য কি করতে হবে, যেইটাতে আমরা যেই ক্লাসটাতে আমরা হচ্ছে হোভার ইফেক্ট দিছি, তো সেইখানে গিয়ে এখানে ট্রানজিশন দিতে হবে এবং এর ভ্যালু দিতে হবে সেকেন্ডে। তো 1 সেকেন্ড মানে অনেক বিশাল একটা সময়, বুঝছেন? তো একটা কেউ যদি আসে কোন একটা ওয়েবসাইটে ভিজিট করে, তার গিয়ে বাটনের সৌন্দর্য দেখবে, দেখার তার সময় আছে, 1 সেকেন্ড সময় নষ্ট করবে বাটনটা কত সুন্দর করছে এটা দেখার জন্য। তো এটা কি করতে হবে, একটু ছোট করে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু সাথে সাথে কাজ করতেছে। ঠিক আছে, এই যে দেখেন কি হয়ে গেল, সময় লাগতেছে একটু ডাটা চেঞ্জ হইতে। তো কেউ কিন্তু ওয়েবসাইট ভিজিট করে এত সময় নষ্ট করবে না, এই জন্য কি করতে হয়, এটাকে 0.3 বা 0.4 এইরকম সেকেন্ডটা দিতে হয়। ঠিক আছে, ট্রানজিশনটা আমি একটু কমাই দিলাম। ওকে, এখন দেখেন হচ্ছে কিন্তু একটু সময় নিচ্ছে। ঠিক আছে, কিন্তু একটু দ্রুত কম সময় তো করা যাবে, তাই না ভাই? এর থেকে কম টাইম তো করা যাবে। হ্যাঁ, এই যে 1 সেকেন্ড, 0.1 সেকেন্ড খুব দ্রুত হবে। এটাই 0.1 সেকেন্ড মনে করেন। ঠিক আছে, সেকেন্ড যেহেতু দেওয়া যায়, 0 অবশ্যই দেওয়া যাবে, 0 ইউজ করতে পারে না কেন? মাইনাস তো আর ভ্যালু হয় না, সেকেন্ড কখনো মাইনাস হয় না কিন্তু।
না। তো এই হচ্ছে একটা বাটন, ঠিক আছে। দ্রুত একটা বাটন সুন্দর যে যার মতো একটা স্টাইল করেন, দেখি কে কতটুকু ভালো সুন্দর দিব। ওকে, অ্যাঙ্কর ট্যাগ যেহেতু তুলে দিলাম, এর স্টাইলগুলো আর রাখার কোনো প্রয়োজন নাই, তুলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই ফার্স্ট ডিপটাকে কি করব, আমরা হাইট অনেক বেশি দিয়ে ফেলবো। আমরা হাইট, আমি মনে করেন যে হাইটটা দিলাম হচ্ছে 1500 পিক্সেল, ঠিক আছে। 1500 পিক্সেল দিলাম হাইটটা। ওকে, দেখি সেভ করে নিই আমি। আচ্ছা, এই যে এখানে মার্জিন প্যাডিংও আছে, মার্জিন, হ্যাঁ রেকর্ড চালু আছে, মার্জিন প্যাডিংটাও তুলে দিচ্ছি, এগুলোর দরকার নেই এখন আর। ওকে, তো এই দেখেন এখানে কোনো মার্জিন প্যাডিং নাই, তারপরও দেখেন যে এখান থেকে এই যে বডি, মেইন যে বডি আছে, বডি থেকেও কিছু একটা অংশ মনে করেন যে গ্যাপ ক্রিয়েট হয়, এটা কিন্তু বডিতে থাকে। তো বডি এর এই মার্জিন থাকে, বডিতে মার্জিনটাকে 0 করে দিতে হয়। তো বডিকে মার্জিন 0 করে দিতে বডিটা ইউজ করতে পারেন, ঠিক আছে। বা চাইলে এখানে যেটা করা হয়, অ্যাস্টারিক চিহ্ন মানে স্টার চিহ্ন দেওয়া হয়, স্টার চিহ্ন দিয়ে আপনি মনে করেন যদি স্টাইল করেন সেটা বডিতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই বডি এর মার্জিনটা যদি 0 করে দেন, 0। মাইক্রোফোন গুলোকে মিউট করতে বলছি, আর আপনারা তারপরও বারবার অন করে রাখেন কেন? তো দেখেন কি করলাম, মার্জিন 0 করে দিলাম, কাকে? এই স্টার অর্থ বডিকে, ঠিক আছে। তারপর আর দেখেন উপরে নিচে জায়গাটা আর নাই, ঠিক আছে। ওকে, আমি এই যে বর্ডার রেডিয়াসটা ওইখান থেকে তুলে দিচ্ছি, আর এটাকে একটু ছোট করে দিই, 100/100 করে দিই, ঠিক আছে। আচ্ছা, এটা 100 একটু ছোট করে দিচ্ছি। ওকে, এটা এতটুকু করে নিলাম, ঠিক আছে। এই যে স্ক্রল করলে কি হয় দেখেন তো, এটা কিন্তু উপরে চলে যায় পেজের সাথে। এইটার পজিশন যেটা আছে এটা নরমালি স্ট্যাটিক আছে, ঠিক আছে, স্ট্যাটিক পজিশনে আছে। তো এবার আসি ফিক্সড পজিশন দিলে কি হবে। তো আমরা যদি এই সেকেন্ড ডিপটাকে কি করি, পজিশন ফিক্সড দেই, ঠিক আছে, পজিশন ফিক্সড, ওকে দিলাম। এবার এসে রিলোড করি, ঠিক আছে। রিলোড করার পর আমি যদি স্ক্রল করে নিচে আসি, লক্ষ্য করছেন কি করতেছে বলেন তো? ওই এই যে সেকেন্ড যে ডিপটা আছে এটা কিন্তু ওর জায়গায় ফিক্সড আছে। এটা স্ক্রল করে যতই নিচে আসি না কেন, ও কিন্তু ওর জায়গাতেই আছে, ও কিন্তু আর নড়তেছে না। লক্ষ্য করছেন বিষয়টা? স্ক্রল বাদ দেখেন, উপরে নিচে হচ্ছে, কিন্তু ও কিন্তু হিসেব মতো কই থাকার কথা, উপরে এই যে এটার সঙ্গে চলে যাওয়ার কথা। যদি এটাকে তুলে দিয়ে দেখাই আরেকবার, তো এইটা হচ্ছে নর্মাল বিহেভিয়ার, দেখেন কিন্তু চলে যাচ্ছে, দেন স্ক্রল বারের সঙ্গে সঙ্গে এসেও কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যাটিক মানে নর্মাল বিহেভিয়ার যেটা, ঠিক আছে। যখন আমি এটাকে ফিক্সড করে দিব তখন কি হবে, এবার আমি রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে দেখেন আমি স্ক্রল বার ঠিকই নামাচ্ছি কিন্তু সে কিন্তু ফিক্সড আছে ওর জায়গায়। এই হচ্ছে পজিশন ফিক্সড, ওকে। তারপরে এবার আসি পজিশন, এই স্টিকিটাও একই জিনিস, ঠিক আছে। স্টিকির ব্যবহারটা আমরা পরে দেখবো, যখন আমরা হচ্ছে ডিজাইন পার্টে আসবো তখন এটা কাজে লাগবে, ওকে। তো স্টিকির ওকে, এই যে স্টিকি, ঠিক আছে। তো স্টিকিটা মূলত তখনই কাজ দেখতে পারবো যে যখন আমরা এটাকে রিয়েল টাইম মানে কোনো একটা ওয়েবসাইটের জন্য কাজ করব, ঠিক আছে, তখন দেখবো। এবার আসি পজিশন, রিলেটিভ আর অ্যাবসোলুট। তো বিষয়টা এবার অনেক গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে আশা করি দেখবেন। আমি জিজ্ঞেস করব, ঠিক আছে, যদি অ্যান্সার দিতে পারেন তাহলে তো ভালো, ওকে। আচ্ছা, তো আমি চাচ্ছিলাম কি এটাকে আমরা এখন ছোট করে দিই, ঠিক আছে, 500 করে দিই, এটাকে 500 করে দেই আর এটাকে 80% করে দেই। ওকে, মেইন ডিপটা এটা। তো আমি চাচ্ছি যে এই প্যারেন্ট ডিপটার সাপেক্ষে এইটাকে হয় এই কর্নারে আনতে, না হয় এই কর্নারে আনতে, না হয় এই কর্নারে আনতে, ঠিক আছে। এই প্যারেন্ট ডিপটার সাপেক্ষে আমরা এই ভিতরের ডিপটাকে ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাব, ঠিক আছে। তো নরমালি কিন্তু আমরা এই ডিপটাকে যদি এদিকে সরাইতে চাই মার্জিন ইউজ করি, তাই না? মার্জিন লেফট, যদি মার্জিন লেফট ইউজ করতে হবে, ঠিক আছে। মনে করেন 300 পিক্সেল লেফটে সরাই দিতে চাইলে আমাকে মার্জিন লেফট দিতে হবে, 300 পিক্সেল সরে গেল। কিন্তু আমরা কিন্তু এখানে সরাসরি লেফট ইউজ করতে পারবো না। আমরা যদি সরাসরি লেফট ইউজ করি, লেফট 300 পিক্সেল যদি দেই, এখানে কিন্তু কাজ করবে না। এখানে দেখবেন, আচ্ছা কাজ করছে না, পজিশন ইউজ করছি এই জন্য। তো পজিশনটাকে তুলে দিই। ভাই হ্যালো, এক্সকিউজ মি ভাই, আপনি ওই যে ভিডিওটা ভাই অন করে দেন।
কিসের ভিডিও? ভাই রেকর্ডিংটা। রেকর্ডিং তো অনই আছে ভাইয়া, রেকর্ডিং অন। ও আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা। তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু সরাসরি মার্জিন লেফট দিয়ে এটাকে আমরা হচ্ছে এখানে সরাইতে পারি, কিন্তু আমি এখানে শুধু লেফট দিলাম, এখানে কোনো কাজ হচ্ছে না। কিন্তু কাজ হয়, আমি যে রিলোড দেই দেখেন এখানে কিন্তু ওর জায়গায় আছে, লেফট ইউজ করলাম কিন্তু কাজ করতেছে না। কিন্তু আমরা যদি কি করি, আমরা কি করতে যাচ্ছি, এই প্যারেন্ট যে ডিপটা মানে লাল ডিপটার সাপেক্ষে এই হলুদ ডিপটাকে আমরা জায়গা চেঞ্জ করে দিব, লেফট রাইট টপ বটম ইউজ করে। তো এই জন্য কি করতে হবে, প্যারেন্ট ডিপটাকে পজিশন রিলেটিভ দিতে হবে, পজিশন রিলেটিভ। এবং প্যারেন্ট ডিপটাকে রিলেটিভ করে যে চাইল্ড ডিপটাকে আমরা সরাবো, ঠিক আছে, যেটাকে আমরা মুভমেন্ট করাবো সেইটার পজিশনিং দিতে হবে অ্যাবসোলুট। ওকে, এই তো অ্যাবসোলুট দেওয়ার পর এটা তো সব ঠিকই থাকবে। ওকে, তো এটা কিন্তু ঠিকই আছে। এবার যদি আমরা কি করি, আমরা এটাকে একটু ছোট করে নিই, ঠিক আছে, এটাকে আর একটু ছোট করি। এবার আমরা কি করব, এবার যদি আমরা কি করি, এটাকে লেফট ভ্যালু ইউজ করি, লেফট মনে করেন যে লেফট না, এটা যদি আমরা কি করি রাইট 0 দেই, ঠিক আছে, রাইট 0। ওকে, তাহলে এবার কি হবে, এবার হবে এই প্যারেন্ট ডিপটার রাইট কোনটা, এটা না, এইটার 0 মানে এইখানে চলে আসবে সরাসরি, শুধু এই এতটুকু ইউজ করার কারণে, এই যে রাইট 0। তাহলে আমরা কি করতে পারতেছি বলেন তো, এইটার সাপেক্ষে এইটাকে নড়াচড়া করা মুভমেন্ট করাইতে পারতেছি না। আমরা যদি আর বটম 0 দেই, রাইট 0 বটম 0, তাহলে কই আসবে, এবার কিন্তু সে এই কোণায় আসবে। ঠিক আছে, এবার সেভ করতেছি, সেভ করে যদি রিলোড দেই, এই দেখেন, ঠিক আছে। তো এবার আমরা চাচ্ছি এইখানে আনতে, তো রাইটের দরকার নাই, আমরা তখন বসাবো লেফট 0, ঠিক আছে, লেফট 0 বটম 0। তাহলে কি হবে, এই কোণায় চলে আসলো। তাহলে ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা ঘটলো যে আমরা এই প্যারেন্ট ডিপটাকে কেন্দ্র করে এর যে ভিতরের ডিপটা আছে, এর যে সাইড ডিপটা আছে, এইটাকে ইচ্ছা মতো আর ভিতরে মানে পজিশন করতে পারতেছি, মানে এইখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে নিয়ে যেতে পারতেছি, তাই কিনা বলেন তো? এই বিষয়টা কি ক্লিয়ার আপনাদের? তো এর জন্য কি করলাম, এর জন্য যে প্যারেন্ট ডিপটা এটাকে পজিশন রিলেটিভ দিলাম, প্যারেন্ট ডিপটা যেটা সাপেক্ষে আমরা ঘুরাবো মানে পজিশন করব, আর যেটাকে পজিশন করব সেটাকে অবশ্যই পজিশন অ্যাবসোলুট দিতে হবে। অ্যাবসোলুট দিয়ে তারপরে আমরা লেফট বটম টপ যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবো। বুঝতে পারছেন কি? ওকে, তাহলে হোমওয়ার্ক হচ্ছে সুন্দর, যত সুন্দর আজকেরটা না, একটা সুন্দর বাটন বক্স শ্যাডো দিয়ে একটা সুন্দর বাটন ক্রিয়েট করা। ওকে, এটা কি আসে, সুন্দর করে একটা বাটন ক্রিয়েট করা, ঠিক আছে, হোভারটা যেন আজকের চেয়ে অনেক ভালো হয়, সুন্দর হয়। ওকে, তারপর যেটা করবেন হচ্ছে ফ্লটের কাজ। এবার ঠিক আছে, ফ্লটের কাজটা কিরকম ছিল, এইরকম ছিল না। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুইটা চারটা ফ্লট এইরকম করে দিতে হবে, আমাকে আনে দেখাইতে হবে, ঠিক আছে। এইরকম দুইটা হবে এইখানে, আর আচ্ছা বুঝে নিয়েন একটু, মানে দুইটা হবে বাম পাশে আর দুইটা হবে ডান পাশে, ঠিক আছে, সমান আর কি। রাইট সাইডে দুটো আর লেফট সাইডে দুটো। হ্যাঁ, এইরকম আমি আপনাদের আগামীকাল সবার হোমওয়ার্ক দেব, ঠিক আছে। আচ্ছা, ওকে, তারপরে এইটা গেল। আমি তো ইচ্ছা করলে আমি আমার ইচ্ছা মতো তো আমি করতে পারি, তাই না? হ্যাঁ, আপনি যেভাবে করেন, আমি আমার কাজ দেখলেই হয়েছে। তারপরে এবার আসি পজিশনের ক্ষেত্রে, তাই না? পজিশনের ক্ষেত্রে আপনাকে পজিশনিং ইউজ করে একটা হচ্ছে পতাকা বানাইতে হবে, সরি, একটাকে পতাকা বানাইতে হবে, ঠিক আছে, পজিশন ইউজ করে অ্যাবসোলুট রিলেটিভ, ঠিক আছে, মনে থাকবে? এটা গেল বাটন, এটা হচ্ছে ফ্লটের জন্য, আর একটা হচ্ছে পজিশনের জন্য। এই হচ্ছে তিনটা হোমওয়ার্ক। ক্লিয়ার? তো এই তিনটা হোমওয়ার্ক আগামীকাল আমাকে দেখাইতে হবে। ওকে, সো বিষয়টা হচ্ছে এই বাটনটাতে কি করতে হবে, হোভার ইফেক্টটা সুন্দর হইতে হবে,
ঠিক আছে, এই যে হোভার ইফেক্টটা থাকবে এটা যেন অনেক সুন্দর হয়। দেখবো আমি কে কত সুন্দর গুগল সার্চ করে বা যেভাবেই হোক কে কত সুন্দর বাটন করতে পারেন। এই ফ্লোরটাও যেন দেখতে সুন্দর হয়, ঠিক আছে, কালারগুলা তারপরে হাবিজাবি যা আছে। আর এই পজিশনিংটাও যেন বাস সুন্দর হয়ে যায়, আর কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের আজকে যতটুকু দেখাইছি এটার আগামীকালের হোমওয়ার্ক থাকবে। পজিশনের কোডটা একটু দেখান, পজিশনের কোডটা কপি করা হয়নি। ওকে, যাই হোক পজিশনটা একটা আরেকবার এক কাজ করেন সবাই, এটার একটা ছোট্ট একটা স্ক্রিনশট করে নেন।